ব্যাংক ডাকাতির কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু ব্যাংক এমপ্লয়ি যদি এটা করে তাহলে বিষয়টা কেমন হবে। সো হ্যালো বন্ধুরা, আজকে যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটার কাহিনীটাও কিন্তু এইরকম তাক লাগানোর মতো। মুভিটার নাম হচ্ছে লাকি ভাস্কার। মুভিটার কাহিনী আপনাকে এক সেকেন্ডের জন্য হতাশ করবে না। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভিটি দেখানো হয় 1920 সালে 29শে মার্চ, যখন ভাস্কার জগিং করছিল। তখন সিবিআই তাকে অ্যারেস্ট করে এবং তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। ওকে মাগদা ব্যাংক নিয়ে আসা হয়, সেখানে ভাস্কার চাকরি করত। কিন্তু কিছুক্ষণ পর ভাস্কারের মোবাইলে ফোন আসে আর তার স্ত্রী বলে বাড়িতেও সিবিআই এসে চার্জ করছে। তখন ভাস্কার বলে তাদের সাথে কোঅপারেট করতে। তারপর ভাস্কর বলে চলুন তাহলে অতীতে যাওয়া যাক। তখন আমরা দেখি সে মাগদা ব্যাংকে মাত্র 6,000 টাকা বেতনে কাজ করত। ভাস্কর খুব রেসপন্সিবল এমপ্লয়ি ছিল। সে তার কাজ সময় মতো করত, যার কারণে সে এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অনেক পুরস্কারও পায়। অন্যদিকে সে ব্যাংকের বাইরে কিছু এক্সট্রা টাকার জন্য কিছু অশিক্ষিত ব্যক্তিদের ফর্ম পূরণ করে দিত। 1992 সালে এত উন্নত ছিল না, যার কারণে সব লেনদেন কাগজে লিখে রাখা হতো এবং সপ্তাহে একবার এন্ট্রি করা হতো। ওই সবকার কেউ লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তার মূল্যবান সম্পদ ব্যাংক নিয়ে নিত। এমনই এক লোক লোন সময়মতো দিতে না পারায় তার মারুতি 800 গাড়িটি নিজের দখলে নিয়ে নেয় ব্যাংক, যা ব্যাংকের বাহিরেই রাখা হতো। আর ভাস্কর ডেইলি এটা দেখতো আর অনেক স্বপ্ন দেখতো এটা নিয়ে। একদিন অ্যান্টনি নামক এক ব্যক্তি লোনের জন্য ব্যাংকে আসে। তখন ভাস্কর বলে সেটার জন্য আপনার মূল্যবান জিনিস ব্যাংকে জমা রাখতে হবে। তখন সে বলে জাহাজে করে আমার কিছু ইলেকট্রিক পণ্য আসছে, সেগুলো রাখা যাবে? তখন ভাস্কর না বলে আর উঠে চলে আসে। ভাস্করের পরিবার সম্পর্কে বলতে গেলে তার বাবা একজন সিআই ছিল। ব্যবসায় অনেক টাকা লস খাওয়ার পর সে একদম চুপ হয়ে যায়। আর ছিল তার বউ আর একটা বাচ্চা। তো পরের দিন আমরা আবার সেই লোকটাকে দেখতে পাই যে আগের দিন লোন নিতে এসেছিল। তিনি ভাস্করকে তার বিজনেস সম্পর্কে বলেন, যেটা হলো মালয়েশিয়া থেকে ইলেকট্রিক পণ্যের জাহাজ আসে, যা ভারতে 2 গুণ মূল্যে বিক্রি হয়। আমার সঙ্গীরা হাল ছেড়ে দিয়েছে। তখন আমি বাকি টাকা না দিতে পারলে ডিলাররা আমার মালগুলো হাতিয়ে নেবে। তখন ভাস্কর আবারও না করে চলে যায় আর বিষয়টা সাম্বার সাথে শেয়ার করে। তখন সে বলে তোমার শালার কাছে টাকা চাও, যা ভাস্করের পছন্দ হয় না, কারণ সে জানে সে গরিব বলে তার শালা তাকে টিটকারি মারবে। পরের দিন এলাকার পটল নামক লোক তার কাছে টাকা দেওয়ার জন্য ভাস্করকে অনেক অপমান করে। তাকে মেরে তার শার্ট ছিঁড়ে দেয় এবং তার স্কুটি নিয়ে নেয় আর বলতে থাকে টাকা দিয়ে ফেরত নিয়ে আসার কথা। এই বিষয়টা ভাস্করের কাছে অনেক লজ্জাজনক ছিল। তাকে পুরো এলাকার সামনে অপমান করা হয়েছিল। তারপর পরের দিন স্কুটি না থাকায় সে হেঁটে হেঁটে ব্যাংকে যায়। অফিসে গিয়ে দেখে যেখানে তার প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে অন্য কাউকে প্রমোশন দেওয়া হয়েছে। তারপর ভাস্কর তার বসের কাছে যান আর বলে, যেখানে আমি ভালো কাজ করি আর সে কোনো কাজ না করে প্রমোশন কি করে পায়। এসব নিয়ে অনেক রাগারাগি করার পর তার বস বলে, তুমি যে ব্যাংকের বাইরে অফিস টাইমের সময় মানুষ থেকে ফর্ম পূরণ করে টাকা নাও, সেটা যদি আমি উপরে জানাই তাহলে তোমার কাজ থাকবে না। তারপর ভাস্কর তার কাছে ক্ষমা চান, হাত জোর করে বলে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না, এবং সমস্ত কর্মচারীরা তার দিকে তাকিয়েছিল। তখন ওই অফিস করার পর তার বন্ধুর সাথে বাহিরে বসে তখন অ্যান্টনিও সেখানে আসে। তখন ভাস্কর তাকে 2 লক্ষ টাকা দেয় আর বলে, এই টাকা আমি ব্যাংক থেকে প্রতারণা করে এনেছি। যদি সোমবারের আগে এই টাকা না রাখি তাহলে আমাকে জেলে যেতে হবে। টাকাগুলো আমি আপনাকে বিশ্বাস করে দিয়েছি। এরপর অ্যান্টনির সাথে সাম্বাকে পাঠায় আর ভাস্কর বাড়িতে চলে আসে আর সারা রাত চিন্তা করতে থাকে সোমবারের মধ্যে টাকা না রাখলে তার কি হবে। অবশেষে টিভিগুলো বিক্রি হয় আর ভাস্কর তার কমিশন পায়, সাথে আসল টাকাও। তারপর সে সোমবার ব্যাংকে গিয়ে জায়গা মতো টাকা রেখে দেয়।
কথায় আছে টাকার লোভ বড় ভয়ঙ্কর। তারপর থেকে ভাস্কর প্রতি শনিবার অ্যান্টনিকে টাকা দিত আর সোমবার ফেরত দিতেন। তাদের ব্যবসা ভালোই চলছিল। মাঝে মাঝে কাস্টমারদের টাকা খাওয়ানো হতো। সে তার ছেলের জন্মদিন খুব ধুমধাম করে পালন করে এবং স্ত্রী এবং নিজেও ভালো পোশাক পরতে শুরু করে। এখন তার ভিতরে কিছুটা অহংকার আসতে শুরু করে, কারণ তার হাতে অনেক টাকা ছিল। ভাস্কর বেশিরভাগ সময় বাইরে থাকতো, এর মধ্যে মদ্যও পান করত। স্ত্রী সুমতি তার মধ্যে পরিবর্তনও দেখতে পায়। তার ছেলের জন্মদিনে তার বিজনেস পার্টনার অ্যান্টনিও ছিল। তো তখন সে বলে, আমি এতদিন যা ইনকাম করেছি তার সব আমার ছেলের পড়াশোনার জন্য ছিল। এখন সে আমাকে তার কাছে আমেরিকায় চলে যেতে বলছে, কিন্তু যাওয়ার আগে আমি চাই বড় একটা ডিল করতে, কারণ শেষ বয়সে তার বোঝা হতে চাই না আমি। আমার কাছে একটি প্ল্যান আছে। দুবাই থেকে 3টি গাড়ি আসবে, যা বেনামি, মানে কোনো নাম্বার প্লেট নেই। আমাদের এগুলো কেনা উচিত। তার জন্য 10 লাখ টাকা দরকার। তখন ভাস্কর বলে, 2 লক্ষ টাকা হেরফের করা যায়, কিন্তু 10 লক্ষ টাকা অনেক বড় অ্যামাউন্ট। তখন ভাস্কর না করে দেয়, কিন্তু সে টাকা লোভে পড়ে গিয়েছিল। সে আবারও রিস্ক নেয়, কিন্তু এরপর গাড়িগুলো কিনে ফেলে। কেনার পর গাড়ি যে কিনার ক্লায়েন্ট ছিল সে ইতিমধ্যে পুলিশের কাছে ধরা পড়ে যায়। কিন্তু গাড়িগুলো না বেচতে পারলে টাকার জোগাড় হবে না, আর তা না হলে ভাস্কর ফেঁসে যাবে। তখন ভাস্কর বুদ্ধি খাটায়। সে রাস্তা থেকে কিছু গরিব লোক এনে ভালো পোশাক পরায় আর সুন্দরী একজন নারীও তাদের সাথে বসিয়ে দেয়। এটার কারণ হচ্ছে ভারতে কোনো নেতা গাড়ি দিয়ে ঘুরতে বা গাড়ি নিয়ে বের হলে পুলিশের আটকানোর ক্ষমতা নেই, আর সে গাড়ি নিয়ে গোয়া চলে যায়। সেখানে গিয়ে অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছে বেশি লাভে গাড়ি বিক্রি করে দেয়। তাদের কাছে এখন অনেক টাকা ছিল। গোয়া থেকে অ্যান্টনি সোজা আমেরিকায় চলে যায়। পরের দিন ভাস্কর অফিসে যায় আর দেখে তার অফিসে পুলিশ রেড পড়েছে, সাথে সিবিআই এসেছে। তাদের কাছে খবর গেছে কেউ একজন ব্যাংকে স্ক্যাম করছে। তখন ব্যাংকের সিনিয়র এমআরআই ও জুনিয়র এমআরআইকে গ্রেফতার করে নিয়ে যায়। ভাস্কর খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ তার কাছে 10 লক্ষ টাকার ব্যাগ ছিল। তখন সে চালাকি করে টাকাগুলো আগেই সরিয়ে জায়গা মতো রেখে দেয়। অন্যদিকে তার ভাই বিদেশে স্কলারশিপ পায়, যার কারণে ওইখানে যাওয়ার জন্য টাকার দরকার হয়। আর ভাস্করের কাছে যা জমানো টাকা ছিল সব দিয়ে ভাইকে বিদেশ পাঠিয়ে দেয়। পরের দিন ভাস্কর অফিসে যায় আর ডাক পড়ে উপর মহল থেকে। এত বছরের সততার সাথে কাজ করার ফলে তাকে অ্যাসিস্ট্যান্ট জিএম পদে সিলেক্ট করে। তার বেতন 6,000 থেকে 19,000 টাকা হয়ে যায়। তখন তার বস তাকে বলে, আর কিছু লাগলে বলো। তখন গেটের সামনে পড়ে থাকা মারুতি 800 চাইল। এরপর বর্তমানের সিন দেখানো হয়, যেখানে সিবিআই ভাস্করের উপর রেড মেরেছে, কারণ ভাস্করের ব্যাংকে স্টেটমেন্ট 100 কোটি টাকা দেখা যাচ্ছে। ভাস্কর তখন আবারও অতিথি নিয়ে যায়। তখন তার বস বলে, ব্যাংকে কিছু স্পেশাল কাজ রয়েছে যাদের দ্বারা ব্যাংক চলে, আমি তাদেরকে তোমার হাতে তুলে দিলাম। তখন হর্ষদ মেহতার এন্ট্রি হয়, যে একজন ডিআর সিস্টেম হলো 2টি ব্যাংকের মধ্যে একজন আরেকজনকে লোন দেয়, আর তাদের মধ্যে একজন দালাল থাকে যে টাকাগুলো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে জমা দেয়। কিন্তু সে এটার মধ্যে স্ক্যাম করে। কি করে চলো জানা যাক। হর্ষদ মেহতার একজন অ্যাসিস্ট্যান্ট আছে। ভাস্কর বলে 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। তখন সে বলে, স্যার একটু দেরি হতে পারে, তবে এটার জন্য আপনাকে কিছু কমিশন দেওয়া হবে। তখন ভাস্কর বলে 2 সপ্তাহের বেশি হওয়া যাবে না। তখন ভাস্কর ভাবে, বিয়ারের জন্য সে আমাকে কেন মুনাফা দিতে চায়। তখন হর্ষদ মেহতার অতীত হিস্ট্রি একটু ঘাটাঘাটি করে জানে যে সে ব্যাংকের টাকা সরাসরি ব্যাংকে জমা দেয় না, সে ওই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। প্রথমে সে খুব ডাউনে থাকা শেয়ারগুলো কিনে ফেলে। এরপর লোকজন যখন দেখে শেয়ারগুলো উপরে যায়, তখন এইগুলো তা ভালো মুনাফায় বিক্রি করে দেয়। তারপর সে তার মুনাফা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেয়। ভাস্কর তার পুরো স্ক্যাম বুঝে যায়। চাইলে সে তার বসকে বলতে পারত, কিন্তু এতে তার কোনো লাভ নেই। সে বুঝে যায়।
তাই সে হযরত মেহতার অ্যাসিস্ট্যান্টকে বলে প্রতি পিয়ারের আমি 1% কমিশন নিব এবং সে যে শেয়ারগুলো কিনবে তা আমাকে বলতে হবে, আমিও কিনবো লো প্রাইসে, এরপর এগুলো টপে ওঠার পর বিক্রি করে দিব। এভাবে তারা মিলে ভালো টাকা ইনকাম করে ফেলে। অন্যদিকে ভাস্কর এটাও জানে বিয়ারের অবৈধ টাকা কিভাবে বৈধ করতে হয়। তারপর সে সিবিআইকে বলে স্টক মার্কেট থেকে সে টাকাগুলো কামিয়েছে। ভাস্করের ভিতর অনেক টাকার গরম ঢুকে গেছে। মানুষকে মানুষ না ভাবা সে তার স্ত্রীর সাথেও খারাপ আচরণ করে। ব্যাংকের কর্মচারীদের সাথেও কোনো কিছুর উপর চোখ রাখতেই তা কিনে দিত। পরিবারকেও সময় দিত না ঠিক করে। তারপর আমরা দেখি তার কেবিনে ম্যানেজার আসে। হযরত মেহতার 91 কোটি টাকা বিয়ার আসলে আসবে, এটা কবে আপনি জানেন? তখন ম্যানেজার বলে, হযরত মেহতার 91 টাকা বিয়ার এটা তো সম্ভব না, সর্বোচ্চ সে 1 থেকে 2 কোটি টাকা বিয়ার নিতে পারে, যা আমি সাইন করি। তখন ভাস্কর বুঝে হযরত মেহতার জাল সাইন করে বিয়ার বিক্রি করে, যা অ্যাপ্রুভ করে টাকা দিয়ে দেয়। আসলে হযরত মেহতা এখানে পুরোটা স্ক্যাম করে। যখন ভাস্কর বুঝতে পারে তখন ম্যানেজার বলে, স্যার আমরা দুজনই জেলে যাব। এটা বলে সে যেতে যেতে হার্ট অ্যাটাক করে, যার কারণে তাকে হসপিটাল নিয়ে যায় আর ডাক্তার বলে সে মারা গেছে। তারপর সে বাসায় যায় আর আজকাল তার স্ত্রীর সাথেও সে প্রতিদিন ঝগড়া হয়। তার বাবা তাকে রুমে ডাকে আর সরাসরি বলে, তুমি এখন কি কাজ করো? তারপর ভাস্কর তাকে সব বলে, কারণ তার বাবা একজন সিআই ছিল। ট্রানজ্যাকশন বিষয়ে সে সব জানে। সে বুঝে সঠিক পথে তার ছেলে এত টাকা ইনকাম করতে পারবে না। তার পরদিন আমরা দেখি ভাস্করকে অনেক চাপ দেওয়া হয় সিনিয়র অফিসার দ্বারা 92 লক্ষ টাকার বিয়ারে সাইন করানোর জন্য। কিন্তু ভাস্কর তা করে না। সে চাকরি থেকে রিজাইন নিয়ে বের হয়ে চলে আসে। তার পরের দিন সিবিআই তাকে তাদের কাস্টডিতে নিয়ে নেয়। সিবিআই বলে, তোমার অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা তার হিসাব তুমি আমাকে দিয়ে দিলেও ইনকাম ট্যাক্স তো এটা জানবে না, আর আমি চাইলে তোমার লাইফ এখানে শেষ করে দিতে পারি। এর থেকে ভালো তুমি হযরতের বিয়ারে সাইন করে দাও। অর্থাৎ ব্যাংকের বড় বড় অফিসাররাও যুক্ত রয়েছে। সেও চায় হযরতের বিয়ার অ্যাপ্রুভ হয়ে যাক। ভাস্করের কাছে আর কোনো উপায় না থাকায় সে সাইন করে দেয়। তার নিজের অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা আছে সেটাও সে ভাস্করকে দিবে বলে সাইন করায়। সেখানেই ভাস্কর আসল খেলা খেলে। ভাস্কর সবকিছু কমপ্লিট করে সেখান থেকে বের হয়ে আসে এবং 2-3 দিন পার হয়ে যায়। টাকা তোলার জন্য হযরতের লোকজন ব্যাংকে গেলে জানতে পারে ভাস্করের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। আগেই বলেছি তখন কম্পিউটার নতুন নতুন এসেছে, ডাটা আপডেট দিতে অনেক দেরি করত। ব্যাংকের ট্রানজ্যাকশনের লেনদেন 5-6 দিন পর পর আপডেট দিত। আর এই সকল বুদ্ধি ভাস্করের বাবা তাকে দিয়েছিল। সে আরো বলেছিল, এই টাকা দিয়ে আমেরিকায় একটা হোটেল কিনে রাখো, কারণ আজ নয়তো কাল তোমার কাছে FBI বা সিবিআই আসবেই এবং তোমার টাকা জব্দ করবে। এর থেকে ভালো দেশে ছেড়ে দেওয়া। ভাস্কর তার কথা মতোই সব করেছে। তার বাবা ছিল সিআই, তার সব লিগ্যাল ওয়েল জানা ছিল। তার ছেলের জানা ছিল ব্যাংকের সাথে কিভাবে স্ক্যাম করতে হয়। 100 কোটি টাকা নিয়ে তারা পুরো পরিবার আমেরিকায় চলে যায়। এভাবে মুভিটা শেষ হয়ে যায়। আশা করি আপনাদের মুভিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন।